কলকাতা এসেছি দিন কয়েকের জন্যে, কাকার কাছেই উঠব। কাকা বছর কয়েক হলো বাড়ি করেছেন নিউ আলিপুরে। একটু ভেতর দিকে বাস থেকে নেমে রিক্সা নিয়ে যেতে হয়। দুপুর নাগাদ কাকার বাড়ির কাছে পৌঁছে দেখি বাড়ির সামনে মস্ত জটলা। আফটারনুনে রিটায়ার্ড রিক্সাওয়ালা, বাক্স হাতে নাপিত, চাবির গুচ্ছ হাতে চাবিওয়ালা, ছোট খুকির হাত ধরে বিস্ফারিত নেত্র অন্ধ ভিক্ষেওয়ালা এবং অগন্তি ঝাড়া হাত পা ভিড় করনেওয়ালা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই দুপুর রোদে ঊর্ধ্বমুখে তপস্যা করছে। কারোর মুখে রা নেই। ব্যাপার কি? কিছু দেখছে, কিন্তু কি দেখছে? আরে সর্বনাশ, এ কি কাণ্ড! কাকার বাড়ির পাশের উঁচু পাঁচিলে মই লাগিয়ে চড়েছেন পক্ককেশ এক বৃদ্ধ। তার পরনে কেবল একটি আজানুলম্বিত গামছা এবং একগুচ্ছ উপবীত, এবং হাতে একটি দীর্ঘ বাঁশ। বাঁশটা দিয়ে নিষ্ঠা ভরে খুঁচিয়ে খুঁচিয়ে উনি আমার কাকার দোতলার ঘেরা বারান্দার একটি জানালার কাচের সার্সি ভাঙবার চেষ্টা করছেন। কিন্তু ওর হাতের টিপ ভালো নয়, এবং জানালাটার খিল দেওয়া নেই বলে সেটা বাঁশের খোঁচায় সরে সরে যাচ্ছে। রেজিস্ট্যান্স নেই, কাঁচও ভাঙা যাচ্ছে না। এ রোমহর্ষক দৃশ্যে পথচারীদের মহা উৎসাহ, এবং কারুর কোনো উদ্বেগ আপত্তি নেই। এমনকি কাকার বাড়ি থেকেও কাকপক্ষীটির সারা শব্দ হচ্ছে না। এই মহতী জনসভা ও তার সভাপতিকে দেখে বেশি কিছু ভাববার আগেই আমি শুনতে পেলুম রিকশায় বসে বসেই আমি বিকট চেঁচাচ্ছি, ও কাকা, ও কাকিমা, তোমরা কি সব মরে গেছো নাকি? এই লোকটা যে তোমাদের জানলা দরজা সব ভেঙে ফেললে গো। প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার বারান্দায় দৌড়ে এলেন কাকিমা। ময়দা মাখছিলেন। দু হাতে ভেজে ময়দার তাল আর দু চোখে বিশ্বের বিস্ময়। বেরিয়ে কাকিমা ফ্রিজ শট। তারপর শুরু হলো স্লো মুভমেন্ট এবং সাউন্ড। প্রথমে সস্নেহে, খোকা এসে গেছিস, আয় আয় ভেতরে আয়। তারপর বজ্র নির্ঘোষে, বলি ও জগমোহন বাবু, ওটা হচ্ছেটা কি শুনি, বাসটা ফেলে দেন। কাকিমার বাঁচখাই আওয়াজে কেঁপে উঠে জগমোহনবাবু পাঁচিলের উপর থেকে পড়তে পড়তে বাঁশের সাহায্যে অতি চমৎকারভাবে ভারসাম্য সামলে নিলেন। দর্শকের মধ্যে বাহ বাহ শব্দটা শোনা না গেলেও অনুরূপ ভাবখানা ফুটে উঠল। রাস্তায় যারা দড়ি হাঁটার খেল দেখায় তাদেরও লজ্জা দিত জগমোহনবাবুর ওই চকিত চমকিত পটুত্ব। জবাব না দিয়ে উনি বেশ আস্থার সঙ্গে অনুরূপে সকর্মে মনোনিবেশ করলেন। কাকিমা এবার ধমক লাগালো, নামন বলছি এক্ষুনি পাঁচিল থেকে, পড়ে যাবেন যে, আরে বাঁশটা ফেলে দিন। জগমোহনবাবু মূর্তিমান বিদ্রোহ, বাঁশও ফেলেন না, নামারও নাম নেই। তবে রে, দাঁড়ান তো, দেখাচ্ছি মজা। কাকিমা সবেগে ঘরে ঢোকেন এবং ময়দার তাল রেখে দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করেন। এবার বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাঁশের ডগাটা চেপে ধরে ফেলেন। বাঁশ ধরে টানাটানি শুরু হতেই পাঁচিলে দাঁড়ানো জগমোহন বাঁশটি ছেড়ে দেওয়াই মনস্থ করেন এবং হাঁকেন, হরে। অমনি জটলা থেকে একটি হাফ প্যান্ট পরা কিশোর ছিটকে চলে আসে পাঁচিলের সামনে। জগমোহন এবার হাঁকেন, মই। ছেলেটা গিয়ে মই চেপে ধরে। বীর পদক্ষেপে জগমোহন নামেন। নেমেই বলেন, ও কাঁচ আমি ভেঙে দেবই। ডান হাতে ঘুষি পাকানো। ঘুষের বদলে চোখ পাকিয়ে বাঁশটা তুলে নিতে নিতে কাকিমা বলেন, ভেঙেই দেখুন না একবার, অন্যের প্রপার্টি আপনি ভাঙলেই হলো না। বলি, বাঁশটা নিচ্ছেন যে, বাঁশটা কি আপনার প্রপার্টি? যারই হোক না কেন, এটা দিয়ে আমার কাঁচ ভাঙা হচ্ছিল, এটা আপনার জরিমানা। জরিমানা মানে? কাঁচ তো ভাঙেনি, ভাঙলেও জরিমানা নেই, ওটা ভাঙা আমার রাইট। এবার কাকিমার আত্মবিশ্বাস টলে যায়। অন্যের কাঁচ ভাঙা আপনার রাইট? বলি, মাসটা কি খেয়াল আছে কিছু?
মাস দিয়ে কি হবে? হবে হবে, এটা কি মাস? মার্চ বোধ হয়। না রে খোকা, মার্চ ফার্চ নয়, বাংলায় বলুন কোন মাস? চৈত্র। তবে জেনে শুনে চৈত্র মাসে আপনি জানলা খুলে রাখবেন আর আমার কাঁচ ভাঙবার রাইট নেই? চৈত্র মাসে জানলা খোলা যাবে না কোন পঞ্জিকায় এমন বিধান আছে শুনি? আরে রসিকতা ছাড়ুন, বলুন দেখি চৈত্র মাসে কি হয়? এবার কাকিমা স্পষ্টত মুশকিলে পড়েন। চৈত্র মাসে তো কত কি হয়। কি হয়? কি হয়? মেলা, চড়ক, গাজন, নীলের উপোস, বর্ষশেষ উৎসব, রবীন্দ্র জয়ন্তী, কখনো কখনো দোলও হয়। জগমোহনবাবু কেবলই মাথা নাড়েন, শেষে বলেন, আপনার মাথা আর মুন্ডু। চৈত্র মাসে কালবৈশাখী হয়, আর কালবৈশাখী হলেই আপনার ওই জানালার কাঁচগুলো সব ভেঙে ভেঙে আমার প্রপার্টিতে পড়বে, আর আমরা আনপ্রিপেয়ার্ড ইনোসেন্টলি ওই ভাঙা সার্সির টুকরোয় পা দিয়ে ফেলে রক্তগঙ্গা হব। দেখতেই পাচ্ছেন আপনার ঝুল বারান্দার জানালার পাল্লা আমার গলির উপর খুলেছে। ও জানালা আমি যদি ভাঙি, আমি লিগ্যালি ওকে, বুঝছেন? নইলে আর দিনে দুপুরে এক গঙ্গা লোকের সম্মুখে। শুনুন, নিজের প্রপার্টিতে এসে পড়া ফরেন জিনিস আমি নিশ্চয়ই ভেঙে দিতে পারি, যেমন গাছের ডালপালা, তেমনি জানলার পাল্লাই বা নয় কেন? ভেবেচিন্তে আগে থেকে ভেঙে রাখলে আর পরে যখন তখন কাঁচ ভেঙে হাত পা কেটে উন্ডেড হবার ভয় থাকবে না। ওই দেখুন, প্রিপারেশন কমপ্লিট। গলির দিকে আঙুল দেখালেন। চেয়ে দেখি গলিতে রেড কার্পেটের মতো করে চট বিছানো। কাঁচ ভেঙে ওইটাতে পড়বে আর ওইটা করেই গুটিয়ে নিয়ে গিয়ে কাবাডিওয়ালাকে বেচে দেব। এবার বাঁশটা দিন, কাঁচটা ভেঙে ফেলি। জগমোহনবাবু কনফিডেন্টলি হাত বাড়িয়ে দেন উপর দিকে। দুই চক্ষু কপালে তুলে ময়দা মাখানো হাত গালে দিয়ে কাকিমা বললেন, ও বুঝেছি, কবে কালবৈশাখী উঠবে তখন যদি আমার জানলা খোলা থাকে তবে কাঁচ ফাটতেও পারে, আর সেই ফাটল যদি বাড়ে তবে একদিন সার্সি ভেঙেও যেতে পারে, আর সার্সি ভাঙলে সেই কাঁচের টুকরো আপনার গলিতে খসে পড়তে পারে, আর আপনি সেই ভাঙা কাঁচের উপরে ইচ্ছে করে চোখ বুজে জুতো খুলে হেঁটে চলে বেরিয়ে আপনার পা কেটে ফেলতে পারেন। তাই আগে থেকে সতর্ক হয়ে আপনি আমার নতুন জানালার সার্সিগুলো বাঁশ দিয়ে ভেঙে রাখছেন। বাহ, বেশ বেশ। তা আজ বাদে কাল আপনার ছেলেটাও বড় হবে, আমার মেয়ে ততদিনে বিদেশ থেকে ফিরতে পারে, আপনার ছেলে তার সঙ্গে ঘুরে টুরে বেড়াতে চাইতে পারে, সে বড় কেলেঙ্কারি হবে। আমিও বরং সাবধান হই, আপনার ছেলের হাত পাগুলো এই বেলা ভেঙে রাখি, তখন আর কষ্ট করে গুন্ডা টুন্ডা লাগাতে হবে না। গম্ভীরভাবে মাথা নেড়ে জগমোহনবাবু বললেন, এই তো আপনাদের লিগ্যাল নলেজ না থাকার ফল। ভুল অ্যানালজি, ভুল আর্গুমেন্ট, সব কিছু। দুটো কেস মোটেই এক নয়। যা বললেন তেমন কেস যদি হয় তখন লিগ্যালি যা যা করার আমি তা করব। সে যাক, আপনাদের জানলাটা আমি ভাঙবই, আজ না হোক কাল, দিনে না হোক রাতে। বলে গটমট করে বাড়িতে ঢুকে গেলেন জগমোহনবাবু। এতক্ষণ মই ঘাড়ে হরি অপেক্ষা করছিল, পিছু পিছু সেও ঢুকল। কাকিমা একটু বাদে শপথ কঠিন স্বরে বললেন, কি করে কেউ ভাঙে আমার জানালা আমিও দেখব, জানলাটা খুলবই না। আশ্চর্য, ও বাড়ির জানলা থেকে জবাব চলে এলো চটপট, জানলা যদি নাই খোলে কেউ তবে আমিই বা ভাঙব কেন? আমার প্রপার্টির উপরে ইনফ্রিঞ্জমেন্ট না হলে তো লিগালি আমি অন্যের জানালা ভাঙতে পারি না। জগমোহনবাবুর পেছনে হরিও উঁকি মারছে। লিগালি কখনো কেউই কারোর জানালা ভাঙতে পারে না। এতক্ষণে আমি আসরে নামি, আপনি তখন থেকে যা তা বলছেন। পারে মশাই পারে, ওসব আপনি বুঝবেন না, বড় জটিল তত্ত্ব। লিগাল সেন্স ইজ নট কমন সেন্স, বুঝলেন? তারপর কাকিমার দিকে আঙুল দেখিয়ে, আর উনি তো আরোই বুঝবেন না, একটি ঘোর অশিক্ষিত মূর্খ স্ত্রীলোক বয় তো নন।
মুহূর্তের মধ্যে পিছন ফিরে দৌড়ে জানালা থেকে অন্তর্হিত হন জগমোহনবাবু, চট করে কাকিমাকে মন্দ কথাটি বলেই। পিছন পিছন দৌড়ায় হরিও। জানালা ফাঁকা, কেবল একটি সেক্রেটারিয়েট টেবিল পড়ে আছে। এবার আমি ভয়ানক রেগে উঠি। বেটা কাপুরুষ! কাকিমা কিন্তু রাগেন না, হেসে ফেলেন এবং আমাকে টেনে ঘরে নিয়ে যান। দৌড় দৌড়, ও পাগলের সঙ্গে কথা বলে কি হবে? ওটা কি মানুষ? তবে জানালাটা সত্যি সামলে সুমলে খুলতে হবে, পাগলাকে বিশ্বাস নেই। তুই না এসে পড়লে আজই হয়তো দিতই ভেঙে। পাগলা মানে? এদিকে তো আইন বুদ্ধিটা টনটনে, শেয়ানা পাগল। পাড়ার ছেলেরা ওকে পাগলা জগাই বলে খেপায়, আর ও তখন ছাতা তুলে ওদের মারতে ছোটে। কাকা স্নান করে বেরিয়েছেন, ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, লোকটা কিন্তু সত্যি সত্যি উকিল। রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ইটপাতা নাপিত ওদের কী সব লাইসেন্স টাইসেন্স করিয়ে দেয় কোর্ট থেকে। ওরা তো ওকে উকিলবাবু বলেই ডাকে। ও দিব্যে ফ্রিতে চুলদাড়ি কাটিয়ে নেয়। বাসস্টপ থেকে বাড়ি অবধি ফ্রি রিক্সা চেপে আসে। এক ইম্পসিবল ক্যারেক্টার। জগমোহনবাবুর কাণ্ড কারখানা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না রে খোকা। এই নিউ আলিপুর তল্লাটে ওরকম গামছা পরা বাড়িওয়ালা ফুটপাতের উকিল তুই আর দুটি পাবি না। সারাদিন কেবল জগমোহনবাবুর কীর্তিকলাপ শুনতে শুনতেই কেটে গেল। সত্যি সেলুকাস সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দেবার মতন বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি। আমার কাকা মোটেই পরচর্চা করার টাইপ নন, কথাই বলেন তিনি অতি সামান্য। সেই কাকাই শুরু করলেন জগমোহন প্রসঙ্গ। এই ফাঁকা প্লটটায় বাড়ি করে অবধি জগমোহনবাবু আমাদের পাড়া শুদ্ধ প্রত্যেকের পেছনে উড়ি বেড়ি দিয়ে লেগেছেন। কেবল কি আমার সঙ্গেই? মোটেই না। ডাইনে বাঁয়ে সামনে পেছনে যে যেদিকে আছে প্রত্যেকের সঙ্গে ওর ঝগড়া। ওর সরু লম্বাটে এক চিলতে জমি পড়েছে মাঝখানে। এধারে পাশাপাশি আমরা দুবাড়ি, আমি আর ডক্টর ধর। ও পাশে সামনের দিকের ছোট প্লটে সেনগুপ্তরা, আর পেছন দিকের বড় প্লটে ওই 10 তলা বাড়ি উঠেছে। আর ওর পেছনে পুরো উত্তর দিকটা জুড়ে আছেন হৈমন্তী দেবী, তোদের ফিল্ম স্টার। জগায় প্রত্যেকটি বাড়ির সঙ্গে কিছু না কিছু বাঁধিয়ে রেখেছে। তুই আজ সচক্ষে দেখলি তাই, নইলে আমি যদি থানায় ফোন করে বলি বেলা 12টার সময় পাঁচিলে চড়ে বুড়ো জগমোহনবাবু বাঁশ দিয়ে খুঁচিয়ে ইচ্ছে করে আমার জানালার সার্সি ভাঙছেন, তুই কি মনে করিস পুলিশ আসবে? ওর ওটাই মজা। এমন কাণ্ড করে চোখে না দেখলে কানে না শুনে কারোর বিশ্বাস হবে না। তোর কাকিকে জিজ্ঞেস কর, সব বলবে। কাকিমা বললেন, কত বলবো আর কত শুনবি, কোনটা দিয়ে শুরু করব? এই ধর সেদিন সেনগুপ্তর মেয়ের বিয়ের ঘটনাটাই। গায়ে হলুদ হচ্ছে, ছাদে মেয়েরা সবাই গেছি। কোথায় যেন কেচর কেচর করে একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে। কিসের শব্দ কিসের শব্দ? শেষে দেখা গেল জগাই এই ঠিক আজকের মতো মই নিয়ে পাঁচিলে চড়েছে। চড়ে একটা কাটারি দিয়ে সেনগুপ্তের ম্যারাপের বাঁশের ডগাগুলো কুপিয়ে কুপিয়ে কাটছে। সেনগুপ্ত ছুটে গেল, ও কি মশাই, ও কি মশাই। জগা বললে, ওই সব বাঁশের ডগারা কেন ইল্লিগালে জগার বাড়ির গলির মধ্যে বেরিয়ে রয়েছে, সেনগুপ্তর বাড়ির সীমানা পেরিয়ে। জগা তার গলির সীমানার মধ্যে অন্যের বাঁশের খোঁচা বেরোনো কখনোই সহ্য করবে না। তাই বাঁশের একটা বেআইনি ডগাগুলোকে সে কেটে কুটে প্লেন করে লিগাল করে দিচ্ছে। খানিকটা করে বাঁশ যেই কেটে ফেলে অমনি টুকরোটার সঙ্গে হাতের কাটারিখানাও খসে পড়ে গলিতে। জগা নিজেও পড়ো হয়, কিন্তু বুড়োর ব্যালেন্স কি, ম্যারাপটা ধরেই সামলে নিচ্ছে। আর গলির ভেতরে নিরাপদ দূরত্বে মুন্ডুটি বাঁচিয়ে দাঁড়িয়ে আছে রামভক্ত হনুমানের মতো ওই হরি, জগার একমাত্র পুত্র। পড়ে যাওয়া কাটারিটা ভক্তিভরে বাপের হাতে তুলে তুলে দিচ্ছে। কাটারিটা ভোঁতা হয়ে যেতেই রান্নাঘর থেকে মায়ের আঁশবটিটা এক ছুট্টে এনে দিলে। ওহ, সেদিন জগাইকে থামানো না গেলে কি সর্বনাশটাই হতে যাচ্ছিল ভেবে দেখ। এভাবে বাঁশ ছেটে দিয়ে প্যান্ডেলের পুরো ব্যালেন্স আপসেট হয়ে যাচ্ছিল। বেশ কিছু দড়িদড়াও খুলে গেছিল। সব বাঁধন টাঁধন আলগা হয়ে কি বিশ্রী ব্যাপার। আরেকটু হলেই প্যান্ডেলটাই ভেঙে পড়তো লোকজনের মাথার উপরে, পাখা টাকা শুদ্ধ।
কি কেলেঙ্কারি হতে যাচ্ছিল ভাব একবার। আবার এই তো কান্না পেয়ে গেছিল সেনগুপ্তর অবস্থা দেখে। দমকল ডাকবে না পুলিশ ডাকবে ভেবেই পাচ্ছে না, কি উপায়ে জগাকে আটকাবে। কাকা বললেন, জগা যা করে সব আইন বাঁচিয়ে করে। বেটা উকিল হয়েছিল যেন কেবল এই সব বেয়াক্কেলে বজ্জাতি করবার জন্যেই। উহ, পাড়ার লোকের হাড়ের দপ্প গজিয়ে দিলে। আমি ব্যস্ত হয়ে পড়ি। তারপর শেষ পর্যন্ত কেমন করে থামানো হলো ওকে? কেমন করে আবার? পাড়ার ছেলেরা মার মার শব্দে তেড়ে এলো যেই হকি স্টিক নিয়ে, তক্ষুনি বাঁশ কাটা বন্ধ হয়ে গেল। সেই থেকে সেনগুপ্তর সঙ্গে মুখ দেখা দেখি নেই বলে কাকা চুরুট বের করলেন। মুখ দেখা দেখি কার সঙ্গেই বা আছে? কাকিমা বললেন, ওপাশের হৈমন্তী দেবীর ব্যাপারটাও বলো খোকাকে। কাকা চুরুট ধরাতে ব্যস্ত ছিলেন, বললেন, তুমিই বলো। হৈমন্তীদের সঙ্গে আরেক কাণ্ড। কাকিমা মহোৎসাহে শুরু করলেন, হৈমন্তী তো ফিল্ম স্টার, গর্বে তার মাটিতে পা পড়ে না। পাড়ার সব লোক যেন লোক না পোক, কারোর সঙ্গেই যাতায়াত নেই। বাড়িটাও মস্ত কম্পাউন্ডে ঘেরা, আর কম্পাউন্ডের চারিদিকে উঁচু পাঁচিল। পাঁচিলের মাথার উপর তারের জাল, আর সেই তারের জালে খুব সুন্দর কি একটা স্পেশাল ফুলের লতা লাগানো। যেমনি সুন্দর দেখতে তেমনি মিষ্টি গন্ধদার। হৈমন্তীদের বাড়িটাকে পুরো যেন বোরখা পরিয়ে রাখে ওই লতার বেড়া। ডক্টর ধরের বাড়ির গায়েও ওই কমন উত্তরের পাঁচিল পড়ে, আর জগার বাড়ির গায়েও। ধর সাহেবরা তো সবসময় ওই ফুলের গন্ধের কথায় বলেন, বিদেশি একটা রেয়ার ফুল, ফোকটে দিব্যি গন্ধটা এনজয় করতে পারছি। আমার এই হিংসে হয় মাঝে মাঝে। হঠাৎ হলো কি, হৈমন্তীর মালি দেখে জগার বাড়ির গায়ের লতাটা কে বলে ঝামড়ে পড়ছে, শুকিয়ে যাচ্ছে, ফুলসুতো লতা মরে মরে যাচ্ছে। শুকোতে শুকোতে ওদিকের পাঁচিলের গা থেকে লতা খসে পড়তে লাগলো। হৈমন্তীদের বাড়ির আব্রু গেল ঘুচে। বাগানের পার্টি ফার্টি সব দেখা যায় জালের ফাঁক থেকে। গাছে পোকা ধরলো না কি যে হলো কিছুতেই বের করতে পারে না মালি। হৈমন্তী তো মালির উপরে খাপ্পা, প্রিভেসি থাকছে না তার বাড়ির। ফিল্ম আর্টিস্টের রহস্যময়তা নষ্ট হয়ে গেলে আর রইল। কাকা ফোড়ন কাটেন। এদিকে জগার বউয়ের খুব মজা। সে তার মেয়েদের নিয়ে দোতলার ছাদে উঠে দূরবীন লাগিয়ে হৈমন্তীর বাড়ির ভেতরের কাণ্ড কারখানা দেখছে মনের সুখে। মালি বেচারাই পড়ল মুশকিলে। খুব ভাবনা তার, বেছে বেছে ওইটুকু অংশের লতাই বা মরে যাচ্ছে কেন। আবার নতুন লতা লাগিয়ে দিলে আবার কদিন যেতে না যেতেই যেই একটু বেড়েছে অমনি লতাটা ঘাড় মুখ গুঁজে নেতিয়ে পড়ল। ব্যাপারটা বোঝা গেল এবারে। জগা প্রতিদিন ইয়া বড় একটা কাঁচি নিয়ে ওই মইতে চড়ে তারের বেড়ার এদিক থেকে কচকচ করে লতার গুঁড়িগুলো কেটে রেখে দিচ্ছে। গাছ মরবে না তো কি? ব্যাপার শুনে হৈমন্তীর সেক্রেটারি তো দৌড়ে এলো কোমর বেঁধে ঝগড়া করবে বলে। সেক্রেটারি বা চাল কি, হাতে বিলিতি পাইপ, গলায় বাহারে বেনারসি টাই। জগা স্বীকার করলে যে হ্যাঁ, রোজ দাড়ি কামানোর সময় নিয়ম করে সে লতাটা কেটে দেয়, কেন এতে ওর বাড়ির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। অত উঁচু বেড়া দেওয়া বেআইনি কাজ। বেআইনি বেড়া জগা থাকতে দেবে না। কই অন্যেরা তো আপত্তি করেননি। ধর সাহেব তো এত বড় ডাক্তার, তিনি তো কই বলেননি যে লতাটা অস্বাস্থ্যকর। জগা বললে ধর সাহেব যাই বলুক, সেটা জগার বেলাতে প্রযোজ্য নয়। অনেকে তো ডাস্টবিনের খাদ্যও কুড়িয়ে খায়, তারা ওটা অস্বাস্থ্যকর বলে মনে করে না। ধর সাহেবের আলো বাতাস না লাগতে পারে, জগার লাগবে। তখন সেক্রেটারি বললে, কিন্তু ওটা তো উত্তর দিক, উত্তরে বাতাস না এলে এমন কি লোকসান হবে স্বাস্থ্যের দিক থেকে? আর আলোর কথাই যদি ওঠে, তবে পূব দিকটা অন্ধকার করে ওই যে 10 তলা বাড়ি উঠছে, কই সেটা কি জগা কাঁচি দিয়ে কেটে দিতে পারছে? এর উত্তর না দিতে পেরে জগা ক্ষেপে টং হয়ে বললে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, ফের প্যান প্যান করলেই কেস ঠুকে দেবো। এই বলে ছাতিটা তুলে তেড়ে গেল হৈমন্তীর সেক্রেটারিকে। আমি খুব ইমপ্রেসড। বড়লোকের নকরকে ছাতি তুলে তেড়ে যাওয়া তো চারটিখানি কথা নয়, গার্ডস আছে বলতে হবে। কাকা বলেন, ও তো পাগলের গার্ডস, তেড়ে গেলে কি হবে? টাকার জোর যার, তার সঙ্গে পারবে কেন? জগার কেস ঠুকবোতে ঘাবড়ে না গিয়ে সেও দিয়েছে মুখের মতন জুতো।
জগার বাড়ির অংশটুকুতে তারের বেড়ার বদলে হারা কংক্রিটের দেয়াল তুলে দিয়েছে বিশাল উঁচু করে। এখন সত্যি সত্যি আলো বাতাস আটকে গেছে বেচারার, ভাঙতেও পারছে না। বোঝো ঠেলা, অকারণে অন্যের সঙ্গে লাগতে চাওয়ার ফল। তবুও বিশ্বাস নেই কাকা। আমি বলি, উনি যেমন মানুষ মনে হচ্ছে একদিন দিলেন হয়তো ডিনামাইট বসিয়ে পাঁচিল উড়িয়ে, জেদ যদি চাপে। তা খুব ভুল বলিসনি খোকা, কাকা নির্বিকার গলায় মন্তব্য করেন। জগা তাও পারে, ওর পক্ষে কিছুই অসাধ্য নয়। ডক্টর ধরের বাগানে তো আগুনের গোলা ছুঁড়েছিল কদিন আগেই। সে কি কাণ্ড! আর বলিস কেন, ভাগ্যিস উঠোনে কেউ ছিল না, কিছু ভিজে কাপড় শুকোচ্ছিল। ভাগ্যিস ভালো করে নিংড়ানো হয়নি, ভিজে জবজবে ছিল তাই রক্ষে। যদি কাপড়গুলো শুকিয়ে যেত তবে কি ঘটতে পারত ভাব দেখিনি একবার। অগ্নিকাণ্ড হতে হতে বেঁচে গেছি সবাই, গায়ে গায়ে লাগোয়া বাড়ি সব। আগুনের গোলা, তার মানে বোঝা রীতিমতো শক্ত বাছা। কাকিমা পুনরায় আসরে নামেন। ধরগিন্নির কাপড়খানা পুড়ে এই এত বড় গর্ত হয়ে গেছে, চুইয়ে চুইয়ে পুড়েছে। আগুন যে ধরে যায়নি এই বাঁচোয়া। রান্নাঘরের জানালা দিয়ে আমিই প্রথম দেখতে পেলাম যে ধরদের উঠোনে বড় বড় আগুনের বল এসে পড়ছে। চেঁচামেচি করতেই ধরগিন্নি বারান্দায় বেরিয়ে এসে দেখলেন জগা তার বাড়ির গলিতে দাঁড়িয়ে শুকনো পাতা কুড়িয়ে কুড়িয়ে গোল্লা পাকাচ্ছে। তারপর তাতে আগুন ধরিয়ে দিয়ে দেয়াল টপকে এদিকে ছুঁড়ছে। ধরগিন্নি বললে, এ কি কাণ্ড, এ কি করছেন, এ কি সর্বনেশী আর কি? ইয়ার্কি কে বললে? আপনাদের গাছের পাতা ঝরে ঝরে আমাদের ঘরদোর নোংরা হচ্ছে, তাই আপনার সাধের গাছের পাতা আবার আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। তা আগুনটা কেন? ওটা দৃষ্টি আকর্ষণের জন্যে, এক্সট্রা। গাছটা এদিক থেকে আমি তো কেটে ফেলতে পারবো না, ওটা আপনাকেই কাটতে হবে। ধরগিন্নি বললেন, কখনো গাছ কাটবো না। জগা বললে, অবিলম্বে কাটুন, না যদি কেটেছেন আর পাতা যদি আরও পড়েছে তবে আমি কিন্তু ফের পাতার ডেলা পাকিয়ে ছুঁড়ব, এবারে বিকেলের দিকে, ঠিক কাঁচা কাপড়খানা যখন শুকনো। বাপরে বাপ, কি লোক! আমি না বলেই পারি না। ডক্টর ধর কি করলেন? করবেন আবার কি, গাছটা সত্যি সত্যি কাটিয়ে ফেললেন। বলা তো যায় না আগুন লাগিয়ে দিতে কতক্ষণ। যা ডেঞ্জারাস ব্যক্তিটি, সেই থেকে ধরদের সঙ্গেও আদায় কাজ কলায়। কিন্তু ও যা চায় তাই পেয়ে যাবে, কুচক্রি আর পাগলাটে বলে। কোথায় আর পাচ্ছে? ওই তো হৈমন্তী মুখের উপর 1.5 তলা দেয়াল তুলে দিলে আলো বাতাস আটকে। আমরাও কি আর গ্যারেজটা তুলিনি? তার মানে যখন গ্যারেজটা বানানো হচ্ছে, মানে তোর কাকার তো আগে গাড়ি ছিল না। কাকিমা শুরু করলেন, এখন গাড়িটা কিনেছেন, গ্যারেজও তৈরি করতে হলো। ওমা, রাজমিস্ত্রিরা এসে আমাকে বললে, এক বাবু কাম সব গড়বড় কর দেতা হ্যায়, বহুত হল্লা গুল্লা করতা, কাম করনে নেই দেতা। কি ব্যাপার? গিয়ে দেখি দুহাতে কোমরে গামছাটি চেপে ধরে জগাই ছুটে পালাচ্ছে। সদ্য গড়া দেয়ালটুকু লণ্ডভণ্ড ভাঙা, ইট সিমেন্ট সব ছটকুটে আছে। দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমার দেওয়াল ভেঙে দেওয়া, এ আবার কোন আইনে চলে? তোর কাকাকে গিয়ে বললুম, কাকাও তেমনি। তিনি জগাকে গিয়ে বললেন, কি মশাই, আপনি নাকি আমার গ্যারেজের দেয়াল ভেঙে দিয়ে পালিয়ে এসেছেন। পালাবো কি জন্যে? দেখতেই তো পাচ্ছেন আমি নিজের বাড়িতেই বসে রয়েছি। তা আমার গ্যারেজ ভেঙে দিয়ে এসেছেন কি না? তা দিয়েছি। কেন বলতে পারেন? ওটা ইললিগাল কনস্ট্রাকশন, কর্পোরেশনকে খবরটা দিলে ওরাই এসে ভেঙে দেবে। আমি বরং আপনার পয়সা বাঁচাতে আগেই ভেঙে দিচ্ছিলুম। আপনার মাথা আপনার আইনের নিকুচি করেছে। নিজে তো গ্যারেজ করেননি, ওই আইনগুলো আপনার জানা নেই। খুনের কি সাজা তা জানতে নিজে খুন করবার দরকার হয় নাকি? থামুন মশাই, কবে আইন পড়েছিলেন সব ভুলে মেরে দিয়েছেন। পড়ুন গে আবার আপনার লয়ের টিকসট বইগুলো আরেকবার করে। আইনে বলে আমার বাড়িতে আমি 11 ফুট পর্যন্ত উঁচু গ্যারেজ করতে পারি, বুঝলেন? যা পারি তাই করছি, করব। বেশি ঝঞ্ঝাট করলে পুলিশ ডাকবো। নিজের বুকে টোকা মেরে জগা বললে, পুলিশ? সেও এই আইনের চাকর, বুঝেছেন? পরদিন জগা একটা টিনের চেয়ার পেতে ওর দিকের গলিতে এসে বসলো, হাতে একটা অ্যালুমিনিয়ামের গজ ফিতের কৌটো, যেন আমাদের কনস্ট্রাকশনের সুপারভাইজার।
মিস্ত্রিরা দেয়াল গাঁথে আর মাঝে মাঝে রক্কো বলে লাফিয়ে এসে পিড়িং পিড়িং করে কৌটো থেকে স্প্রিংয়ের গজ ফিতে বের করে জগা এসে হাইট মাপে। 11 ফুট হতে না হতেই ব্যাস ব্যাস, স্টপ স্টপ, সে কি চেঁচামেচি। কাকা এইবার যোগ দিলেন, শুধু কি তাই, ওই দেয়ালটুকু তুলতে আমার ডবল খরচা করিয়ে দিয়েছে। জগার জন্য মিস্ত্রিরা 2 দিনের কাজ 4 দিনে করে ডবল রোজ নিয়েছে। ওরা কাজ করবে কি, পাঁচিলের ওপাশে জগা ওত পেতে চেয়ার নিয়ে বসে আছে। গলিতে যেই একটু করে বালি সিমেন্ট ঝরে পড়ছে অমনি জগা চেঁচাচ্ছে, এই এই ইধার আও, আভি ময়লা সাফ করো, আমার গলি নোংরা হচ্ছে। মিস্ত্রিরা যত বলে এখন একটু অমন পড়বেই, দিনের শেষে গিয়ে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আসবো। তা চলবে না। জগা হোল ডে চেয়ার পেতে বসে দেয়াল মাপছে আর এই ওপরে চুন সুরকি তোলাচ্ছে ওর গলি থেকে। সে কি অত্যাচার, তোকে কি বলবো। কাকার মতো স্বল্পভাষী মানুষের মুখে এত কথা শুনে সত্যি সত্যি অবাক লাগছিল। কতটা তিতিবিরক্ত করলে তবে মানুষকে এতটা বদলে ফেলা যায়। চায়ের সময়ে সবাই বারান্দায় বসেছি। জগার বাড়ির দোতলার দিকে চোখ পড়ে গেল। দোতলাটা অদ্ভুত দেখতে, আধখানা সম্পূর্ণ হয়েছে, আধখানা হয়নি। কেমন খাপছাড়া মতন একটা শ্যাওলা ধরে যাচ্ছে। ছাদটাতে বেখাপ্পা অ্যাসবেস্টাস, আধখানা দেয়ালের ইট বের করা, বাকি আধখানা প্লাস্টার করা। এখানে টিন, ওখানে ত্রিপল দিয়ে জোড়াতালি মারা এক কিম্ভূত চেহারা। অথচ একতলাটা বেশ সুন্দর। আচ্ছা কাকিমা, অমন তালি তাপ্পা মারা কিম্ভূত চেহারা কেন জগমোহনবাবুর দোতলার? অমন আটখ্যাঁচড়া হয়ে পড়ে রয়েছে কতদিন ধরে। ওটা উনি কি কমপ্লিট করবেন না? ছ্যাতলা ধরে যাচ্ছে যে। কাকা কাকিমার একবার চোখাচোখি হলো। কাকা চুপ। কাকিমা ইতস্তত করে বললেন, ও কথা আর বলিসনি, সে এক বৃহৎ কেলেঙ্কারি। মনে পড়লে রাগও হয়, দুঃখও হয়। আশ্চর্য মানুষ বটে একটা। কাকা আবার ফেটে পড়লেন, হোল ফ্যামিলিটাকে নষ্ট করছে। কেন কেন আমি বলতে পারবো না, আমার ভাবলেই চটচট করে প্রেশার চড়ে যেতে থাকে। ও তোর কাকির কাছে শুনিস। বলেই কাকা উঠে গেলেন। কাকিমার দিকে প্রশ্নসূচক চোখে তাকাতেই কাকিমা শুরু করলেন, সত্যি ব্যাপারটা এমন বিশ্রী না, তোর কাকা ওই প্রসঙ্গটাই সইতে পারেন না। ওই যে ওপাশের 10 তলা বাড়িটা দেখছিস না, ওইটি যখন উঠছে, জগমোহনের দোতলাটাও সেই সময় উঠছিল। ঝরঝর করে দিব্যি লিনটেন অব্দি উঠে গেল। এমন সময় একদিন রাত্রিরে পাড়ায় প্রবল হইচই। 10 তলা বাড়ির দারোয়ানরা চোর ধরেছে। কি ব্যাপার, পাড়া শুদ্ধ ভেঙে পড়ল চোর দেখতে। তোর কাকাও গেছিলেন। দারোয়ানের ঘরে এক অপূর্ব দৃশ্য। বেটে খাটো এক নেপালি দারোয়ান 2 হাতে জাপটে ধরে আছে বিশাল বিপু জগাগিন্নিকে। জগাগিন্নি যেন পাথর, মুখে একটি শব্দও নেই। মাথায় 1 হাত ঘোমটা, হাতে 1 বালতি সিমেন্ট, আর গলিতে সারবন্দি বালতি ভরে ভরে সিমেন্ট বালি চিপস সাজানো, আর নিচু পাঁচিলের মাথায় থাকে থাকে ইট রাখা। পাঁচিলের ওধারে জগা নিজের উঠোনে দাঁড়িয়ে খুব লম্ফঝম্প করছে, পরনে গামছা, হাতে বালতি। এ বাড়িতে না এসেই চেঁচাচ্ছে, এই छोड़ दो আমার পত্নী को, কার হুকুমে उसको पकड़ाया? कौन साहस तुम उसको गाয়ে হাত दिया? রাস্কেল কাহাকা, अभी हम केस कर देगा তোমাদের প্রত্যেকের নামে। এদিকে দরওয়ানরা জগার গিন্নিকে ঘিরে রেখেছে, মোটেই ছাড়ছে না। কেস করবে শুনে বাহাদুর বললে, हम थोड़ा ही बीबी जी को आपको घर से पकड़ा के लाया, वो आया क्यों हमारा घर पे? उन्हीं तो तुम्हारे ट्यूबवेल থেকে জল আনতে গেছিলেন। इतनी गहरी रात में तो बाल्टी में पानी नहीं, सीमेंट क्यों? রাত্রিরে অত দেখতে পাইনি। জগা ডেসপারেট। দরওয়ানরা বললে, রোজ রোজ এই কাণ্ড হচ্ছে। এই সব বালতি ভরে উনি পাঁচিলের ওপারে দিব্যি পাচার করেন, ইট, সিমেন্ট, চুন, সুরকি সব কিছু। ওদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েরা জগনমোহনবাবুর নেতৃত্বে, আর পাঁচিলে উঠে এপার ওপার করে হরি তার বাবা মাকে সাহায্য করে বালতি চালাচালির কঠিন কর্মে। সে ঝুপ করে নেমে পালিয়েছে। ধরা পড়েছেন কেবল গজগামিনী জগমোহিনী। हर रोज माल चोरी हो रहा, कंट्रैक्टर साहब हम लोगों को बहुत परेशानी करते हैं,
লেকিন চোর নেই পাকড়া যাতা। আহ, চুরি কেন হবে? জগমোহন হাঁক পাড়ে নিজের বাড়ি থেকে। একে মোটেই চুরি করা বলে না। रात में घर का अंदर घुसकर चीज उठा के भागने को का कह जाता है बाबूजी? ऐ चुप, अभी छोड़ दो हमारा वाइफ को, नইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। জগা ভাঙে তো মচকায় না। দারোয়ানরাও পুলিশ ডাকতে যাবেই। শেষে পাড়ার সবাই মিলে অতি কষ্টে জগার বউকে বাঁচালে। তবে কাকা যে বললে জগমোহনবাবু সর্বদা আইন বাঁচিয়ে চলেন, এর বেলায় তো পুরো বেআইনি কম্মটি করলেন। কাকা ইতিমধ্যে ফিরে এসেছেন চুরুট ধরিয়ে। বেআইনি হলে কি হবে, বেটা ঘুঘু নিজে ঠিক বেঁচে গেছে। সে তো এপাশে মোটে আসেইনি। চুরি করতে নিজে না এসে মোটা বউটাকে পাঠানো কেন? নিজে তো বামাল সমেত গ্রেপ্তার হয়নি, হয়েছে তার বউ। খুব চালু লোক। কি বাজি দেখো! কাকিমা বলেন বউটাকে জেলে পাঠিয়ে নিজে দোতলা বাড়িতে থাকার মতলব। তা কেন? কাকা বাধা দেন। অত সোজা নয়, বেটা আরও কুটিল। বউকে পাঠানোর মধ্যে তার একটা অনুমান কাজ করেছিল। এটা একটা চিরকেলে কৌশল, মহাভারতের যুগের। সেই শিখণ্ডী ট্রিক আর কি। ঠিক ও যেটা আঁচ করেছিল তাই হলো। যে জন্যে ওর মোটা থপথপে বউকে দিয়েই চুরি করানো, চটপটে ছোকরা হরিকে দিয়ে নয়। সে প্ল্যান ওর ফেট করল না। বেটা কম চালু। আমরা পাড়ার কর্তা ব্যক্তিরাই গিয়ে 10তলা বাড়ির মালিকদের ধরলুম। জগার বউ বেচারি গিন্নিবান্নি মানুষ, ছেলেপুলের মা। ওকে ধরে চোর বলে পুলিশে দিলে গোটা পাড়ার পক্ষেই বড় লজ্জার কথা হয়। একটা মিটমাট করে নেওয়া ভালো। ওরাও সেটা মেনে নিলে ভদ্রতাবশত, প্রতিবেশী বলে কথা। দরোয়ানগুলো হইচই করে গিয়ে জগার বাড়ি থেকে ওদের সিমেন্টের থলে, চুনের কড়া, থাক থাক ইট, বস্তা বস্তা বালি সব ফেরত নিয়ে গেল। ফলে ওদের সাধের দোতলাটা আর কমপ্লিট করা হলো না। ওখানেই শেষ? কাকি বললেন, উপসংহারটুকুও শোন। একদিন দেখি দুটো রাজমিস্ত্রি জগার গলায় জগারই ছাতার বাঁট লটকে টানতে টানতে নিয়ে আসছে। প্রাপ্য শোধ করেনি। বলেছিল টাকার বদলে নাকি সিমেন্টের বস্তা দেবে, তাও দেয়নি। শেষ পর্যন্ত কিন্তু ওরা কিছুই করতে পারলে না। কেবল ওর ছাতাটাকে কেড়ে নিয়েই চলে যেতে হলো ওদের। যাবার আগে জগাকে রাস্তায় রীতিমতো ছাতা পেটা করে গেল। বউ বারান্দা থেকে চেয়ে চেয়ে দেখলে, বাধা দিলে না। রাত্রিরে খাবার পরে আমরা শোবার উদ্যোগ করছি। এমন সময় একটা উত্তেজিত তর্কাতর্কি শোনা গেল সরু মোটা দুরকম গলায়। মনে হলো জগমোহনের বাড়িতে গোলমালটা চলছে। ও কি হচ্ছে কাকা কাকিমা? জগমোহন বাবুদের বাড়িতেই তো মনে হচ্ছে। কাকিমা চুপ করে একটু শুনলেন কান পেতে। তারপর বললেন, আজ কত তারিখ বল দেখি? মাসের শেষ কি? মার্চ মাস তো প্রায় শেষ হয়ে গেল, চৈত্রের মাঝামাঝি। মার্চের শেষ তো। কাকিমা উৎসাহের সঙ্গে বলেন, চল খোকা, তোকে একটা মজা দেখাচ্ছি চল। কাকা ব্যস্ত হয়ে আপত্তি করতে থাকেন, না না ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়, তোমার যত সব মেয়েলি বুদ্ধি, খবরদার ও কম্মটি করো না। কিন্তু কাকার কথায় কান না দিয়ে কাকিমা খড়খড়ি ফাঁক করে জল করে জগমোহনবাবুর ঘরের দিকে তাকিয়ে রইলেন। আমাকেও ডাকলেন। প্রতিবেশীর পবিত্র কর্তব্য যেমন, আমিও সেই মতন কাকিমার পাশে গিয়ে খড়খড়িতে বাধ্য ছেলের মতো নেত্র স্থাপন করলুম। কাকা যতই বারণ করুন, কাকিমা এবং আমি দুজনে একসঙ্গে ওত পেতে কুকর্মটি দেখছি দেখে দুঃখ পেয়ে কাকাই ঘর থেকে চলে গেলেন। ও বাড়িতে জানালা খোলা, ঘরে বাতি জ্বলছে। ভাগ্যিস লোডশেডিং নয়। সেক্রেটারিয়েট টেবিলের দুপাশে দুজন দুই চেয়ারে। একজনের পরনে গামছা ও বইতে, অন্যজনের মাথায় বড় করে ঘোমটা, মুখ দেখা যায় না। শাখা রুলি পরা মোটাসোটা একখানি ফর্সা হাত টেবিলে রাখা, মুঠোতে একটি ফর্দ, অন্য হাতে হাত পাখা। ফিসফিস করে কাকিমা বললেন, ঘরে ফ্যান নেই, বাজেট মিটিং প্রত্যেক মাসে হয়। জগমোহনবাবুর টিয়া পাখি নাকে নিকেনের গোল গোল হাফ চশমা হাতে হেড এক্সামিনারদের মতো মোটকা লাল নীল পেন্সিল। ফর্দটা কেড়ে নিয়ে ঘ্যাচ করে কি একটা কেটে দিলেন। অমনি ঘোমটার নিচে থেকে বিদ্রোহী জেহাদ ঘোষিত হলো, বোপোর তুলনায় অস্বাভাবিক কচি গলাতে।
হবে না, ইয়ার কি নাকি? ছেলে মেয়েদের দুধের হিসেবে টাকা কমানো চলবে না। টাকা নেই, তবে তোমার নস্যির টাকাটা ছেটে দেওয়া হোক। ছেলে মেয়েগুলো তো ধেড়ে দামড়া হয়ে গেছে, এখনো দুধ খাবে কি? তাহলে কি নস্যি নেবে? দুধ না খেলেই নস্যি নিতে হবে কেন? চা খাবে? চায়েও তো দুধ লাগে। রুটি দাও, রুটি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চাইনিজ জাপানিজ জাতগুলোর বড় হবার পিছনে সিক্রেট কি? ওই রুটি মাথা পরিষ্কার রাখে। বেশ, তোমাকে কাল থেকে তাই দেব। আমি কিন্তু বিনা দুধে চা খেতে পারবো না। খেতে হবে, দুধ চা খাও বলেই অত অম্বল হয়। ঘ্যাঁচ! হরতে আরেকটা কি যেন কাটা পড়ল। ও কি, ওটা যে কেরোসিন। ওগো, কেরোসিন বাদ দিলে চলবে কি করে? কয়লা পাওয়া যাচ্ছে না, এদিকে লোডশেডিং, সন্ধ্যে থেকেই অন্ধকার। সন্ধে খেয়ে নিয়ে শুয়ে পড়বে সব, রাত্রিরে কোনো কাজ করবে না। ভোরের পড়া তৈরি করা আছে, করতে হবে না। ভোরে উঠে পড়া প্র্যাকটিস করুক, 4টের সময় ফর্সা হয়ে যায়। হ্যারিকেন মোটেই জ্বালবার দরকার নেই, চোখের পক্ষে হার্মফুল। স্টোভ জ্বালবারও কি দরকার নেই? বললুম যে কয়লা পাওয়া যাচ্ছে না। কয়লা নেই, কাঠকুটো জ্বালো, স্টোভ জ্বালাতে হবে না। মরণ, অত কাঠকুটোই বা পাবো কোন চলোয়? তোমার কি সুন্দরবনের ইজারা নেওয়া আছে? পাড়ার প্রত্যেক বাড়িতে বাগান রয়েছে, গাদা গুচ্ছের গাছগাছালি, লতা পাতার চোটে বাড়িতে আলো বাতাস বন্ধ। শুকনো পাতার জ্বালায় ঘরে টেকা যায় না, আর বলছো কিনা কাঠকুটো পাবে কোথায়? তা কাঠকুটো যে চেয়ে নিয়ে আসবো তারও কি উপায় রেখেছ? প্রত্যেকের সঙ্গে তো ঝগড়া। সেদিন এক কলসি জল চাইতে গেছিল বড় খুকে ও বাড়ির টিউকল থেকে। ওরা নাকি বলেছে বাড়িতে আগুন দিয়ে আবার জল চাইতে আসা হয়েছে, লজ্জাও করে না। আমাদের কেউ ঢুকতে দেবে বাগানে? তাহলে আর উপায় নেই, রাস্তা থেকে ছেঁড়া কাগজ কুড়িয়ে আনতে পাঠাও হরিকে। না, হরি যাবে না। হ্যাঁ গো, তোমার কি লজ্জা করে না? বাড়ি শুদ্ধ লোককে তো চোর করেছ, এবারে পথের ভিখিরিও করবে? রাস্তায় রাস্তায় কাগজ কুড়োতে যাবে ছেলেটা? না গেলে গোষ্ঠীর পিণ্ডি রান্না করবে কি দিয়ে? কয়লা দিয়ে এবং কেরোসিনের স্টোভ জেলে। ও টাকা আমি কিছুতেই কমাতে দেব না। তুমি তো একটা বদ্ধ উন্মাদ। আমার বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে এর চেয়ে ভালো করতো। একটা ঝি রাখবে না, একটা চাকর রাখবে না। স্কুল থেকে টেনে বের করে এনে মেয়ে 3টেকে বিনা কারণে ঘরে বসিয়ে রেখেছ। বিয়ে দেবার নাম নেই, কলেজেও দেবে না। ছেলে মেয়েগুলো সব ঝি চাকর হয়ে গেল। ঘর মুছতে, বাসন মাজতে দিন যায় তাদের। এখন বলছো রাস্তায় কাগজ কুড়ুনি হতে। হা কপাল! বিয়ে দেবার মতো টাকা কোথায়? আর কলেজে পড়ে তো কেবল বিবি বনবে। তার চেয়ে এই ভালো। টাকা নেই? কিপটে কোথাকার, টাকা নেই? মোটে একটা মাত্র ছেলে, সবেধন নীলমণি হরি। সেই ছেলেটাকে পর্যন্ত একটা বাজে স্কুলে দিয়ে ইহকাল বন্ধ করে দিয়েছে। বাজে হবে কেন? চ্যারিটেবল ইনস্টিটিউশন, অনাথ আতুরদের জন্য তৈরি। আমার হরি কি অনাথ নাকি সে আতুর? তুমিই আসলে একটি ঘোর বজ্জাত, শিয়ানা পাগল। কই, নস্যির টাকার বেলায় তো কখনো বাজেট কমতি হয় না। মুখটি উঁচু করে জগমোহনবাবু তখন নস্যি নিচ্ছিলেন। খড়খড়িটা নামিয়ে দিতে দিতে কাকিমা ফিসফিসিয়ে বলেন, এবারে মারামারি হবে, চ উঠে যাই, যত উন্মাদের কাণ্ড। জগা মারেও? আমি চোখ কপালে তুলি। জগা নয়, জগার বউ। হাত পাখার বাড়ি দেয় 2-4 ঘা, দিয়ে তবে দুধের টাকা, কেরোসিনের টাকা পাস করিয়ে নেয় বাজেটে। এই একই কাণ্ড প্রত্যেকবার। মোটার জন্য কষ্টও হয়। একটু পরেই শোনা গেল দমাদ্দম শব্দ, আর ওকে ওকে, দুধ 37ই রইল, দুধ 37, পরের আইটেমে চলে এসো। জগার গলা। পরের আইটেম কেরোসিন। জগার বউ। তারপরেই আবার ধপাধপ আওয়াজ, সঙ্গে সঙ্গে জগার স্বর, অল রাইট, কেরোসিন 5 লিটার। নেক্সট আইটেম, নেক্সট আইটেম। নেক্সট আইটেম মেয়ের বিয়ে। ফাগুনে দিলে না, চৈত্র পড়ে গেল, বৈশাখ মাসে দিতেই হবে, নইলে। ক্লান্ত স্বরে কাকিমা বলেন, তোর কাকা সত্যি ঠিকই বলেছিল, না শোনাই উচিত। আর সহ্য হয় না, চল চলে যাই। এবারে জগার পালা। জগা তড়পাবে, বউটা ইনিয়ে বিনিয়ে কাঁদবে। মেয়েদের জন্যে সে বড় বিচ্ছিরি। সত্যি সত্যি আমরা উঠে গেলেও, কিন্তু কাকিমার কথা ফলল না। গিন্নির কান্না শোনা গেল না।
বাজেট সভার চেঁচামেচিও আর কানে আসছে না। ব্যাপার দেখে কাকা পর্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। মহা দুশ্চিন্তায় পড়ে গেল, হলো কি? কাকা সমেত এবার আমরা তিনজনই খড়খড়িতে ফিরে যাই। গিয়ে দেখি গিন্নি হাত পা খাটে নাড়তে নাড়তে হাসি হাসি মুখে চেয়ে আছেন ঘোমটা তুলে, আর জগমোহনবাবু পা নাচিয়ে নাচিয়ে লাল পেন্সিল দিয়ে কান চুলকোতে চুলকোতে বলছেন, ওদের বাড়িতে একটা সুন্দরপানা ছেলে দেখলুম আজ, রিক্সা থেকে চেঁচাচ্ছিল, কাকি কাজ ভেয়ে ফেললে, কাজ ভেয়ে ফেললে। শিয়ানা ছোড়া, জামাই করলে মন্দ হয় না। লেসন চ্যানেলে আজকে শুনলেন নবনীতা দেবসেনের লেখা জগমোহনবাবুর জগৎ।